সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজ আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। হেলাল ভাই, আপনারও নজরে পড়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠক চলছে। আজকেও একটি বৈঠক হয়েছে, সেখানে জামায়াতে ইসলামী অংশ নেয়নি। এই প্রথম কোনো বৈঠক বা কোনো আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বা অন্তর্বর্তীকালীন সরকারের এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে অংশ নিল না জামায়াত ইসলামী। এটি একটি কারণ। এর ছাড়া আরেকটি সংবাদ রয়েছে, জুলাই সনদ জুলাইয়ের মধ্যেই তৈরি হবে। আলী রিয়াজ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি কথা বলেছেন জুলাই সনদ ঘোষণার বিষয়ে। আরেকটি বিষয়, আপনি জানেন যে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় যারা নানানভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে এবং জুলাই মাসে বিশেষ করে গণহত্যা চালিয়েছে, সেই বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার শুনানির সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এটি একটি বিষয়। এবং সচিবালয়ে কর্মবিরতি এবং বিক্ষোভ অব্যাহত আছে সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ 2025 এটি বাতিলের দাবিতে। এবং আরেকটি সবচেয়ে আমাদের জন্য হতাশাজনক এবং দুঃখজনক সংবাদ, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে ভলগার তুর্কের উদ্বেগ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক গতকালকে এই উদ্বেগ প্রকাশ করেছেন। হেলাল ভাই, শুরু করতে চাচ্ছি জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠক দিয়ে শুরু করতে যাচ্ছি। জামাত কেন অংশ নিল না? ভলগার তুর্কটা হলো আপনার যে আন্তর্জাতিক মানবাধিকারের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, জাতিসংঘের মানবাধিকার, সে উদ্বেগ প্রকাশ করছে আমাদের এই যে ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে এটা নিয়ে। না, বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের যে আইন করার যে চিন্তা ভাবনা চলছে সেটি নিয়ে। এবং তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংস্কারের ক্ষেত্রে অর্থবহ অগ্রগতির আহ্বান জানিয়েছেন তিনি। এখন প্রথমে আমি একটা বক্তব্য দেই যে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক অনিশ্চয়তা এবং যে রাজনৈতিক ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল এই গত 2-3-4 মাস ধরে, বিশেষ করে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা যখন সকলে আশা করেছিলাম, আশায় বুক বেঁধেছিলাম যে বাংলাদেশের গণতন্ত্র, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে পারবে, যে জন্য 17 বছর ব্যাপী মানুষ আন্দোলন করেছে। এবং সর্বশেষ জুলাই, বিশেষ করে 24-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বস্তির নিঃশ্বাস ফিরেছিলাম যে এবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু রাজনীতির আকাশে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় যে ধোঁয়াশা এবং ধূম্র জাল সৃষ্টি হয়েছিল, সেটা যখন ডক্টর ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার ইনিশিয়েটিভে যখন বিএনপির মতো একটা লার্জেস্ট পলিটিক্যাল পার্টির সাথে এবং 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি তৈরিতে এবং 24-এর গণ অভ্যুত্থানকে সাকসেসফুল করার জন্য যিনি নিয়ামক শক্তি তারেক রহমান, এই দুইজন শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকের ফলে সমস্ত অনিশ্চয়তা দূর করে বাংলাদেশের গণতন্ত্রের আকাশ পরিষ্কার হয়েছিল এবং বাংলাদেশে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যে 24-এর গণ অভ্যুত্থান সার্থকতা রূপান্তরিত হচ্ছে, যে অন্তত গণতন্ত্রের রূপান্তর এবং ভোটের অধিকার মানুষ ফিরে পাবে। কিন্তু এই অবস্থায় এখন যারা তর্ক বিতর্ক তুলছেন, যেমন প্রথম বক্তৃতা ছিল আপনার জামাত, যে আজকের ঐক্যমত্য কমিশনের কাছে যে সেকেন্ড ধাপের বৈঠক, সেই বৈঠকে তারা অংশ নেয়নি। বিএনপি তাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়নি। আমি পত্রিকা পড়ে দেখলাম যে তাদের বক্তব্য তাদের নাকি কোনো জায়গায় ইগনোর করা হয়েছে, তাই না?
তা আমি সেই জন্য বললাম যে জামাতে ইসলামী যে সাচ এ পার্টি, যে দেখবেন যে ইংল্যান্ডে আপনি যদি যান সেখানে আবহাওয়া সম্বন্ধে আপনার কোনো পূর্বাভাস থাকবে না। এই রোদ্দুর, এই বৃষ্টি, এই মেঘলা, আবার মানে রৌদ্রস্নাত, আবার বৃষ্টি। ইংল্যান্ডে কিন্তু আবহাওয়ার কোনো পূর্বাভাস বোঝা যায় না, কখন ফ্লাকচুয়েট করে। তা আমি এটাকে আগে বলতাম যে জামাতের মুড সুইং রোগ। আমি দেখলাম ইংল্যান্ডের ওয়েদারের সাথে জামাতের এই মনোভাবের একটা সম্পর্ক আছে। কখন যে কি বলে, কখনো বলে যে ডিসেম্বরের আগে নির্বাচন, কখনো বলে জুলাই এপ্রিলে নির্বাচন, কখনো বলে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না, আবার কখনো বলে ভারতের সাথে সম্পর্ক করতে হবে, কখনো বলে আওয়ামী লীগকে মাফ করতে হবে। সুতরাং জামাতের এই অ্যাটিচিউড, এই যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রাককালে এই যে অ্যাটিচিউড, এইটা এখন আমার বলতে না, এইটা আমার বলতে পলিটিক্যাল না, এটা পলিটিক্যাল পার্টি। এটা এখন আমার বলতে ইচ্ছা করে যে বাংলাদেশের অস্থিতিশীল অবস্থা থাকুক, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা না পাক, বা এটা কে চায়, সবচেয়ে বেশি কে চায়? আওয়ামী লীগ, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। বাংলাদেশের অসুস্থ বাংলাদেশ, ফেইল্ড বাংলাদেশ চাই কে? ভারত। কারণ ভারত চায় বাংলাদেশ তার ক্লায়েন্ট স্টেটে পরিণত হোক, তার মক্কেল রাষ্ট্রে পরিণত হোক। মক্কেল রাষ্ট্রে পরিণত হলে বাংলাদেশকে আনস্টেবল করতে হবে, বাংলাদেশে অনৈক্য তৈরি করতে হবে, বাংলাদেশকে একটা ফ্রাজাইল স্ট্রাকচার তৈরি করতে হবে। তাহলে এই যে জামাত এখন যে কাজটা শুরু করেছে, যে রাজনীতিতে যে অস্থিতিশীলতা, অনিশ্চয়তা, অবিশ্বাস তৈরি করা, সরকারকে বলছে যে আমাকে ইগনোর করা হচ্ছে, তাইলে কি হলো? ভারতের যে ব্যাগেজ সেটা কে বহন করছে? তাহলে যেহেতু আমরা চাচ্ছি, সবাই চাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক, স্থিতিশীলতা হোক, আর তিনি চাচ্ছেন অস্থিতিশীল পরিবেশ। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে জামাত এখন ভারতের হয়ে কাজ করছে? বা তাদের কথার সাথে ভারতের কথা মিলে যাচ্ছে। সেটা আপনি আরো যদি ব্যাখ্যা হয় তাহলে আপনি বুঝবেন ভারতের কথার সাথে জামাতের কাজের মিল থাকছে। বর্তমান কথায় ভারতের অ্যাম্বিশন, ভারতের কনসেপশনটা হলো ওদের যে বাংলাদেশকে অস্থিতিশীল রেখে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমার মক্কেল রাষ্ট্র হবে। এখন বাংলাদেশকে অস্থিতিশীল রাখা এবং বাংলাদেশের একটা অনৈক্য তৈরি করে যদি কেউ করে, আজকে আমি যেটা বললাম যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের ফলে যে গণতন্ত্রের আশা মিলেছে, যে ভোটের সুবাতাস বইছে, সেইখানে যদি কেউ অস্থিতিশীল তৈরি করে, তাহলে ভারতের অ্যাটিচিউডের সাথে তার কাজের মিল হচ্ছে। আমি সেইটা বলছি, তাই না? কারণ জামাতকে মনে রাখতে হবে, আমাদেরও মনে রাখতে হবে যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক, এটা যদি আপনি বলেন যে বিএনপি ভার্সেস অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক, তাহলে কিন্তু আপনি একটু সংকীর্ণ দৃষ্টিতে বৈঠকটাকে দেখলেন। তারেক রহমান গোটা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেছেন সেদিন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আপনি কিভাবে তাকে বলেন যে গোটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন? দেখেন, এই যে পালিয়ে যাওয়া মাফিয়া, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ, এর বিরুদ্ধে যত আন্দোলন, সংগ্রাম, বক্তৃতা, বিবৃতি তারেক রহমানের নেতৃত্বে সংগঠিত হয়েছে, এবং তাকে 2008 সালে যখন সে অবৈধ মানে ম্যানিপুলেটেড নির্বাচনের মাধ্যমে, রিগড ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসে, তখন তাকে স্বৈরাচার আখ্যায়িত করে মানুষের কাছে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে তার কাজ তারেক রহমানের দল বিএনপি সবচেয়ে বেশি অগ্রণী। এরপর যখন তাকে ফ্যাসিস্ট হিসাবে আখ্যা দিয়ে এবং ফ্যাসিস্ট হিসাবে সে যে সমস্ত কাজ করছে সেইগুলো জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল সবই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করেছে। এবং সর্বশেষ 2024-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও আপনি দেখবেন যে তাকে, সে যে মাফিয়ায় পরিণত হলো শেখ হাসিনা লাস্টে, সেই মাফিয়া যে পরিণত হয়েছে সে আখ্যায়িত করে জনগণের কাছে সেটা তুলে ধরে, এবং তিনি যেভাবে মানুষকে মোটিভেট করে বিভিন্ন মিছিল, মিটিং, সমাবেশগুলো করেছে, সেখানে পুলিশ ক্র্যাকডাউন করেছে, আবারও মানুষ সমাবেশে এসছে। এবং আপনি দেখছেন যে তারেক রহমান কিভাবে মোটিভেট করেছে জনগণকে, কখনো কেউ কলাই ভেলায় চড়ে, কখনো কেউ সাঁতরে পুলিশের বাধার মুখে, কখনো কেউ বাইসাইকেল করে সমাবেশে এসছে
প্রোগ্রাম করছে। কেউ এবং চিরামুড়ি সাথে করে নিয়ে এসেছে। সর্বশেষ দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থানের আগে যখন 3রা আগস্ট আমাদের ছাত্র নেতারা যে পোস্টার বয় এই আন্দোলনের 3রা জুলাই 3রা আগস্ট হবে, 5ই আগস্ট অভ্যুত্থান হলো, 3রা আগস্ট আমাদের পোস্টার বয় যে ছেলেগুলো যারা অভ্যুত্থানের সামনে ছিল তাদেরকে যখন ডিবি অফিসে গ্রেফতার করে রাখা হলো 5 জনকে, তখন কিন্তু আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার একটা প্রচারণা, একটা ষড়যন্ত্র ছিল। এবং এই বৈষম্য বিরোধী ছাত্ররাও স্বীকার করেছে তারেক রহমান তাদের সাথে তখন কথা বলেছে, আটককৃত ছাত্ররা ব্যতীত অন্য সকলের সাথে কথা বলছে, জাতীয়তাবাদী ছাত্রদল অন্য অন্য ছাত্র সংগঠনের কথা বলে আবারও সেই 3রা আগস্টে যে আন্দোলনটা বন্ধ হয়ে যাওয়া সেটাকে চাঙ্গা করেছে এবং এক দফায় রূপান্তরিত। এটা তারাও স্বীকার করেছে যারা ছাত্রদের তো 9 দফা 7 দফা 9 দফা থেকে পরে এক দফায় ছাত্ররা স্বীকার করেছে তারেক রহমান তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেছে। অর্থাৎ এই আন্দোলনে একটা নিয়ামক শক্তি ছিলেন তিনি। তাই বলছি যে সেই জন্য বলছি বৈঠকটি ছিল জনগণের পক্ষে তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের, এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তো তারেক রহমান। সুতরাং আপনার এখানে কাউকে ইগনোর করা না, সবার পক্ষ থেকেই তিনি বসছেন। কিন্তু হেলাল ভাই, আমরা জানি যে কিছুদিন আগেও বিএনপি না ঠিক অনেকেই অভিযোগ করছেন যে সরকার জামাতকে প্রায়োরিটি দিচ্ছেন বা ফেভার করছেন। এখন হঠাৎ জামাত আবার এই রিভার্স জায়গায় চলে গেল। আমি তো বললাম জামাত তো একটা ওই যে ইংল্যান্ডের আবহাওয়ার মতো কখন যে পরিবর্তন হবে এটা বোঝা দেয়। আপনি আর একটা বলছেন জুলাই সনদ, বলছেন না জুলাই সনদ। এই জুলাই সনদের একটু কাহিনী দেখেন। এই যে ডক্টর ইউনূস সরকারের বাড়ির সামনে আপনার যমুনায় এটা একটা মুভমেন্ট ব্রিডিং গ্রাউন্ডে পরিণত হয়েছে এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে। মানে দাবি দেওয়া পেশের একমাত্র জায়গা হয়েছে যে যমুনার সামনে। হঠাৎ একদিন রাত্রে দেখলাম আমি যে জুলাই গণ অভ্যুত্থানে সনদ ঘোষণা করতে হবে, ছাত্ররা কিছু দফা টফা লিখে নিয়ে আসলো। সনদ অর্থাৎ কি? অর্থাৎ যে চার্টারটা হলো যে আপনি গণ অভ্যুত্থানকে যে সমস্ত ঘটনা ঘটছে এবং কি লক্ষ্যে গণ অভ্যুত্থান হয়েছে তার একটা ঘোষণাপত্র। তো ছাত্ররা তাদের রাফলি একটা কিছু লিখে নিয়ে আসলো, ডক্টর ইউনূস সরকার সেটা টেক আপ করে নিলেন, তাই না? এখন দেখেন এই জুলাই চার্টারকে সর্বশেষ সমাধানটা দিলেন কে? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে কথাটা বলল যে 6টা যে সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব দিয়েছে 794টি, এইসব সংস্কার প্রস্তাবে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সব দল ঐক্যমত হবে সেটা হবে জুলাই চার্টার। যেসব বিষয়ে ঐক্যমত হবে না সেটা আপনার পলিটিক্যাল আপনার ওই যে নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে, পিপল উইল জাজ দ্য ম্যানিফেস্টো, তাই না? সব বিষয়ে তো ঐক্যমত হওয়া যায় না, এটা কিন্তু আরেকটা বড় গণতন্ত্রে সব বিষয়ে একমত হওয়া যায় না, তাহলে তো বাকশালের সাথে আমাদের পার্থক্য থাকে না। বাকশাল যেমন বলছে সবাই সব দলের যদি সিদ্ধান্ত একই হয় তাহলে এতগুলো দল দরকার কি? না, তারপরে আমার ইডিওলজি আপনার ইডিওলজি আমার প্রোগ্রামস আপনার প্রোগ্রামস তো মিলবে না। যেগুলো মিলবে সেটা আমরা বলছি জুলাই, মানে অধিকাংশ মানুষ যেটা মিলবে না যেটা সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত হবে সেই সব বিষয়ে চার্টার হবে না, সেটা আপনি আপনার ম্যানিফেস্টোয় দিবেন, পিপুল আপনাকে ভোট দিয়ে কিন্তু আমরা দেখলাম লাস্টে যখন ডক্টর ইউনূস আপনার ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে তিনি বললেন যে জুলাই চার্টারের ব্যাপারে যে আপনারা যেসব বিষয়ে ঐক্যমত হয়েছেন আরো কোনো বিষয়ে ঐক্যমত হওয়া যায় কিনা, অর্থাৎ জুলাই চার্টারকে সমৃদ্ধ করা যায় কিনা, তাই না? তাহলে এইসব তার মানে কি জুলাই চার্টার কিন্তু একটা স্যাটাসাইড বিষয়। এবং আজকেও আমি দেখলাম ডক্টর আলী ইলিয়াস বললেন যে এই জুলাই মাসে মানে ইট হ্যাজ বিন ডান, তাই তো? এবং এটা একটা স্যাটাসাইড, এটা নিয়ে তর্ক তোলা মানে আবারও বলতে হয় যে আপনি কি ভারতের ব্যাগেজ বহন করছেন, কারণ ভারত তো চাচ্ছে না মিলে যায়, ওই ভারতের অ্যাটিটিউড আর আপনার কার্যক্রম তো মিলে যায়। সেকেন্ড হলো, থার্ড হলো যে আমাদের যে বিচারটা চলছে, আপনি প্রশ্ন করেছেন কিন্তু বিচারটা চলছে সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে আজকে ট্রাইব্যুনালের গেটে, তাই না? না, গতকালকে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এখন দেখেন আওয়ামী লীগ তো নেই, তারা পালিয়ে গেছে। এইটা তো আপনি ইট ইজ ইউর কনসেপশন,
কিন্তু বিষয়টা কি, যে আমরা তো প্রথমেই বলেছি বিএনপি তো পলিটিক্যাল ফোরকাস্টিং বলছে যে মাথা পালিয়ে গেছে, ল্যাস্ত রয়ে গেছে, তাই না? মাথা ল্যাস্ত রয়ে গেছে। তো সুতরাং এই যে আপনি তর্ক বিতর্ক, এই যে মান অভিমান করছেন, বৈঠক করবেন না, সনদ মানবেন না, তাইলে এই যে তর্ক বিতর্ক করছেন এর ফলে কি হচ্ছে, যে এই যারা ককটেল মারছে ফ্যাসিবাদ, মাফিয়া, তারা স্পেস পেয়ে যাচ্ছে, তাদের সব অপকর্ম ঢাকা পড়ে যাচ্ছে এবং তারা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। আর তাদের মেন্টর তো আছে ভারত, আছে না ভারত। তাইলে আপনি যদি এখন যে ন্যাশনাল ইউনিটির কথা তারেক রহমান বলছে, ডক্টর ইউনূস বলছে, সেই ন্যাশনাল ইউনিটিকে যদি আপনি ইগনোর করেন, তাহলে তো আদালতের ককটেল বিস্ফোরণ এগুলো আপনি ঠেকাবেন কি করে? আপনি যদি ন্যাশনাল ইউনিটিটা তৈরি না করেন, আপনি যদি এরকম তর্ক বিতর্ক তৈরি করেন, তাহলে তো পরাজিত ফ্যাসিবাদের তো মাথা পারে, লেস্ত রয়ে গেছে। এরা তো মাঝে মাঝে বিক্ষিপ্ত মিছিল করে না, ককটেল বিস্ফোরণ কিন্তু বিচ্ছিন্নভাবে নেয়ার সুযোগ না না, এইসব ঘটনা তো ঘটবেই এবং এটা ডে বাই ডে বাড়বে আরো, তাই না? তখন আপনি যখন নিজেদের মধ্যে ইউনিটি থাকলে, তাই না, এই জিনিসটা হয় না। এই জন্য আমি বলছি যে এই যে বিচারাঙ্গনের ককটেল গঠন, এইটা বাংলাদেশের যে তর্ক বিতর্ক জারি রয়েছে, এর ফলে পরাজিত ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যাচ্ছে এবং তাদের মেন্টর ভারত সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। তারপরে একটা বলছেন সচিবালয়ে গন্ডগোল, সচিবালয়ে গন্ডগোল আপনি বলছেন। সচিবালয়ে গন্ডগোলে আমার বক্তব্য যে চাকরি অধ্যাদেশ এই জিনিসটা কি এখনই করার সময় ছিল? এখনই কেন করলো না? কিন্তু এখানে সরকারের একটি চিন্তা ছিল হয়তো যে আওয়ামী হেজিমনি দূর করবার জন্য এর চেয়ে সহজ কোনো পথ নেই, কারণ আইডেন্টিফাই করা তো অনেক কঠিন। এখন আপনি যে পথটা দিলেন, সেই পথটা, এই নীতিমালাটি করবার উদ্দেশ্য হচ্ছে যারা পালিয়ে গেছে, যারা কর্মে ফিরছে না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার যে পুরনো নীতিমালা, সেই নীতিমালায় তো দীর্ঘসূত্রিতা রয়েছে, সেটিকে একটু দ্রুত করা এবং হেজিমনি মুক্ত প্রশাসন করবার জন্য সরকার হয়তো এই চিন্তাটি করেছে। হ্যাঁ, সরকার এই করছে, তো এই তো কাজে লাগবে না, তো বরং বিদ্রোহ আরো বেড়ে গেল। তার মানে কি আপনার পলিসিতে ভুল আছে? আচ্ছা, সেকেন্ড হলো যে পলিসিতে ভুল আছে, হলো সেকেন্ড কথা। প্রথম কথা হলো কি, ঠিক এই সময় কিনা করতে হবে? আমরা তো, আপনি আওয়ামী লীগের যারা কাজে ফিরছে তাকে স্যাক করতে পারেন, জটিলতা আছে এই সমস্ত কথা। এইটা হলো মতলববাজি কথাবার্তা, এইটা হলো মতলববাজি কথাবার্তা। আপনি অভ্যুত্থানের পরে একটা সরকার গঠন হয়েছে, যারা পরাজিত শক্তি ফ্যাসিবাদ এবং এই ফ্যাসিবাদ তৈরিতে মুখ্য ভূমিকা রয়েছে, তাদেরকে আপনি ওএসডি রাখবেন, তাকে ছ্যাক করবেন, এখানে আবার আমলাতান্ত্রিক জটিলতা। তার মানে ওই আমলাতান্ত্রিক জটিলতা কথাটাই একটা আমলাতান্ত্রিক ফাজিলামি, এটা একটা আমলাতান্ত্রিক ফাজিলামি, আর কিছু না। সুতরাং এইটা ইট ওয়াজ নট দ্য রাইট টাইম এন্ড ইট ওয়াজ নট দ্য রাইট ডিসিশন। তাহলে সচিবালয় এটি নিয়ন্ত্রণ, এটা এখন অবশ্যই আমাদের বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সচিবালয় যে অ্যাডমিনিস্ট্রেশন যে লট আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটিগুলো আছে, এটা স্ট্রংলি এগুলো দেখা উচিত। এই সচিবালয় থেকে বাংলাদেশের গণতন্ত্রকে 1996 সালে একবার ধ্বংস করা হয়েছিল, তাই না? একটা মঞ্চ করে এই ইতিহাস আমাদের জানা আছে এবং এর পেছনের যে শক্তি, ওই সেই ফ্যাসিবাদী শক্তি, পরাজিত ফ্যাসিবাদী শক্তি, মহিউদ্দিন খান আলমগীরদের নেতৃত্বে। এইটা ওই বর্তমান ডক্টর ইউনূস সরকার, এটা আমার মনে হয় স্মার্টলি হ্যান্ডেল করা উচিত। না হয়তো ধীরে ধীরে এই কারো প্রতি মানবিক হওয়ার জন্য, কিন্তু কারো প্রতি মমতা দেখানোর জন্য, জাতিকে দেখানোর জন্য কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়নি। মানুষ রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, সংগ্রাম করেছে, কারো প্রতি মমতা সমবেদনা দেখানোর জন্য না। এখানে সাহসী পদক্ষেপ নিতে হবে। আর ভলগার তুর্ক লাস্টে যেটা বলছেন, যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলগার তুর্ক, তিনি খুব উদ্বেগ প্রকাশ করেছেন। যে সমস্ত বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, নিশ্চয়ই সেই সব বিষয়ে বাংলাদেশ সরকার যে ইনিশিয়েটিভ যদি না নেই, তাহলে তার উদ্বেগ প্রকাশকে তো কিছু করার নেই। আর উনি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, বিচার হবে কি হবে না, এইটা আমার মনে হয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ, জাতিসংঘের থেকে তো একটা রিপোর্ট এসেছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে যে কিলিং হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে,
তার প্রমাণ তো জাতিসংঘের থেকে পেশ করেছে, তাইলে তিনি আবার এটার কনসার্ন দেই, এটা আমি ঠিক বুঝলাম না কথার সাথে। না, সম্প্রতি একটা আইন পরিবর্তন করা হয়েছে, রাজনৈতিক দল ও সংগঠন এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিষিদ্ধের সুযোগ সৃষ্টি করে সম্প্রতি যে আইনটি পরিবর্তন ছিল আনা হয়েছে সে ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। না সেটা ছিল যখন জামাতে ইসলামী বাংলাদেশের বিচার হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, তখন কিন্তু এই আইনটা ছিল। এই আইনটা আবার পরিবর্তন হয় এই সরকারের আমলে, এখন আবার ইনক্লুড করছে। তো এইটি তো সংস্কার কাহাকে বলে? যেটা যখন উপযোগিতা হারায় সেটা বাদ দিয়ে নতুন এটা, তো সেই সংস্কার হলো। আপনি যে ভলগার ট্যুর যে সংস্কার চাচ্ছেন সেই সংস্কারটা তো হলো, কিন্তু তিনি তাহলে আবার উদ্বেগ প্রকাশ আমি সেজন্যই বললাম যে আপনার জাতিসংঘ থেকে বলছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে কিলিং হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এখন আবার কনসার্ন প্রকাশ করছেন, আবার বলছেন সংস্কার করা জরুরি। তো এখন সংস্কার বলতে কি? যে জিনিসটা তার উপযোগিতা হারায়। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা আইন ছিল যে রাজনৈতিক দলগুলোকে সাসপেন্ড করা যাবে আইন দিয়ে। এটা দেখা গেল যে এটা এই সময় উপযোগিতা নেই, এটা বন্ধ করে দিল যে না, রাজনৈতিক দলের বিচার এইভাবে করা যাবে না। এখন আবার এটা প্রাসঙ্গিকতা আসছে, অর্থাৎ উপযোগিতা পাইছে, এখন আবার এটি তো রিফর্ম, সময়ের প্রয়োজনে যেটি তাই না করা হয়। তাহলে উনি তার রিফর্মের একটা সাংঘাতিক ভলগার ট্যুর, যেটা ওনার পক্ষে, যেটা উনি যাকে উদ্দেশ্য করে বলছে তার পক্ষে যাবে সেটা রিফর্ম, যেটা পক্ষে যাবে না সেটা রিফর্মেশন না। হাস্যকর কথা, এটাই আর কি। না, হেলাল ভাই ভালো বলেছেন। তারপরেও রাজনৈতিক দল হিসেবে তো আওয়ামী লীগের এই হত্যার এবং এই যে এত প্রাণহানির দায়ভার তো নিতে হবে, এটি দলগতভাবেই তো তাদের ঘোষণা ছিল, তাহলে তাদের বিচার তো করছে এবং করতেও হবে। অবশ্যই পরবর্তী নির্বাচিত সরকারও এটি কন্টিনিউ করবে বলে আমরা দেখেন, নির্বাচনের ডেটটা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, যে ডক্টর ইউনূস কারোর সাথে কথা না বলে তিনি এপ্রিল একটা ডেট দিলেন, তাই না? এপ্রিলের যে ভয়ঙ্কর ডিমেরিটস এবং ডিসঅ্যাডভান্টেজ, এইটা আমরা বললাম যে ন্যাচারাল ক্লামিটিস, তারপরে আপনার পাবলিক পরীক্ষাটা কোন পরীক্ষা? ম্যাট্রিক পরীক্ষা। ম্যাট্রিক পরীক্ষাটা কিন্তু সমস্ত পরীক্ষার থেকে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় পরীক্ষা, কারণ বড় পরীক্ষা গুরুত্বপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। যে আপনার ছেলে যখন ম্যাট্রিক পরীক্ষা দিতে যায় তখন আপনি যারা গ্লুকোজ কিনে দেন, যা বা এটা খায় দেখ মাথা তোর মনে মেমোরি পাওয়ার বাড়ে কিনা, পড়াশোনা হয় কিনা। কিন্তু ইন্টারমিডিয়েট, বিএ, এমএ পরীক্ষা কিন্তু এত উৎসব মুখর, এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাট্রিক পরীক্ষা যে উৎসব মুখর, যে আমার ছেলে বা আমার মেয়ে একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত ম্যাট্রিক পরীক্ষা দিতে যাচ্ছে, অনেক প্রোগ্রামসও করে, তাই না? কিন্তু ইন্টারমিডিয়েট, তারপর ডিগ্রি, এমএ, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা, কিন্তু এত উৎসব মুখর পরিবেশ না। সেই উৎসব মুখর যে পরীক্ষা এবং খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক পরীক্ষাটা শুরু হবে, তারপরে আপনার রোজা, ঈদ, তারপরে তাপ প্রবাহ, এত তাপ থাকে ওই এপ্রিল মাসে, সবচেয়ে বেশি তাপ প্রবাহ থাকে। এরকম অনেক ডিমেরিট, ডিসঅ্যাডভান্টেজ আমরা বুঝেছি, আমরা বলেছি। ডক্টর ইউনূস সরকার যেহেতু তিনি বুঝছেন, এবং তিনি একটা কথা বলেছেন যে সংস্কার এবং বিচারও গুরুত্বপূর্ণ, যেটা বিএনপি সবার আগে রিটারেট করেছে। 31 পয়েন্টস, আমরা 31 পয়েন্টস তো আমাদের 22 সালে, কিন্তু আমরা তো সংস্কারের কথা বলতেছি 12, 14, 15, 16 সাল থেকে এই পর্যন্ত ক্রমাগত বলে যাচ্ছি সংস্কারের কথা। এবং বিএনপি সর্বপ্রথম রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছে। সংস্কার এবং বিচারের কথা ইউনূস বলল যে যেটা যদি আমরা খুব দ্রুত করতে পারি তাহলে অবশ্যই রমজানের আগে নির্বাচনটা হতে পারে। আর রমজানের আগে বলতে কি আপনি বোঝাচ্ছেন ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর হতে পারে, হতে পারে না। তো সুতরাং অর্থাৎ দুইজন নেতা বসে, একজন বাংলাদেশের পক্ষে, একজন বর্তমান বাংলাদেশের সরকার, তারা দেখলো যে ফেব্রুয়ারি মানে মাসটা একটা ঘোষণা আছে, কিন্তু এখনো কিন্তু পরিষ্কার, কারণ এই ঘোষণাটা করবে হলো নির্বাচন কমিশন। তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে নির্বাচনের ডেটটা ফেব্রুয়ারি, যেহেতু ডিসঅ্যাডভান্টেজ আছে, আপনার ডিমেরিটস আছে, সেজন্য এটা পিছনের দিকে আনা যায়। আপনার এপ্রিল থেকে পিছনে, অর্থাৎ নির্বাচন ডেট শিফট হচ্ছে নিচের দিকে, এইটা কনফার্ম, তাই না? এই দুই নেতার
বৈঠকে। এখন এখানে হেলাল ভাই আমি একটু প্রশ্ন করতে চাই জি, যে কাঙ্ক্ষিত সংস্কার এবং কাঙ্ক্ষিত বিচারের অগ্রগতি, এই কাঙ্ক্ষিত শব্দের ব্যাখ্যাটি আপনি কিভাবে করবেন? কাঙ্ক্ষিত শব্দের কোনো ব্যাখ্যা হয় না, এটা একটা রিলেটিভ টার্ম, আপেক্ষিক টার্ম। তাহলে এই আপনি শব্দটি আকাঙ্ক্ষা কিন্তু করছেন পানি খেতে, এখন আপনাকে 1 লিটার পানি দেওয়া হলো, আপনি যদি 100 সিসি বা 150 সিসি পানি খেয়ে বলেন যে হ্যাঁ আমার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, তৃষ্ণা মিটেছে, তাই সেটা তো কাঙ্ক্ষিত। আপনি এখন যদি বলেন না আমি 1 লিটার চাইছিলাম, আমাকে 400 সিসি পানি দিচ্ছে, তাহলে তো আপনার আকাঙ্ক্ষা পূরণ। তাই এটা একটা রিলেটিভ টার্ম, এইটা কাঙ্ক্ষিত অগ্রগতি। এইগুলো হলো মানে আপনার, আমি মনে করি যে সাহিত্যের একটা সৌন্দর্য, যে কাঙ্ক্ষিত অগ্রগতি, কাঙ্ক্ষিত প্রত্যাশা, এগুলো একটা টার্ম। মানে আকাঙ্ক্ষা। এখন সংস্কার যেহেতু আমি দেখেন সংস্কারটা আপেক্ষিক ব্যাপার, এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে সংস্কার আপনার কাছে যেটা অপরিহার্য, আমার কাছে সেটা অপ্রাসঙ্গিক। কিন্তু আমাকে একটু সামগ্রিকভাবে সংস্কার দরকার, মানে অধিকাংশ মানুষের দরকার। আবার সেই সংস্কার হয়তো 1 বছর চললো ওই কাজটা, ওই আইনটা, কিন্তু ওই আইনটা দেখা যাচ্ছে না এর কিছু ডিমেরিটস বেরোচ্ছে, চলতে চলতে অপ্রয়োজনীয় হয়ে গেল, তখন ওইটা এখন চেঞ্জ করতে না, সেটা আমি বলছি যে তাহলে এই সংস্কারের কাঙ্ক্ষিত অগ্রগতি বলতে তো আমি এখন যেটা বলছি যে দেখেন এই তর্ক বিতর্ক না করে আপনি একটু ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকটার গুরুত্বটা অনুধাবন করুন এবং বিএনপির রাজনৈতিক অবদানগুলো একটু অনুধাবন করুন। আপনি বলতে পারেন যে আপনি বিএনপি করেন, বিএনপির নেতা, আপনি তো এইসব কথা বলবেনই। আমি যদি ইতিহাস থেকে বলি, আর যেহেতু আপনারা সবাই ইতিহাসের ছাত্র, মানে ইতিহাসের ছাত্র, একাডেমিক না হলেও তো ইতিহাস জানি, আমাদের জানতে হয় যে বাংলাদেশ রাষ্ট্রটি যখনই কোনো বিপর্যয়ের মধ্যে পড়েছে, যখনই বাংলাদেশের ডেমোক্রেসি, সভরেন্টি, ইন্ডিপেন্ডেন্স এগুলা যখন হুমকির সম্মুখীন, তখন দেখবেন আপনি যে জিয়া পরিবার থেকে কেউ না কেউ এগিয়ে এসছে। আপনি যদি এখন বলেন ভাই উদাহরণ দেন, 71 সালে আমাদের ইমার্জেন্স অফ বাংলাদেশ, উই came into being in a new nation during 1971. সেই 71 সালের স্বাধীনতা যুদ্ধের প্রাককালে যখন যুদ্ধটা ঘোষণা করতেই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থতার পরিচয় দিয়েছিল, তখন একজন মেজর জিয়াউর রহমান তিনি কিন্তু কারোর সাথে আলোচনা না করে তিনি তার বোধোদয় থেকে ঘোষণা দিয়েছিলেন। এই জন্য জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে বিখ্যাত ঐতিহাসিক টয়েনবি বলেছিলেন যে এ হিরো অ্যাপিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ টাইম। সময়ের প্রয়োজনে এই পৃথিবীতে একজন নায়কের আবির্ভাব হয়। আপনি বুঝে দেখুন যে 71 সালের 25শে মার্চ যখন ক্র্যাকডাউন হয়, তখন স্বাধীনতার ঘোষণাটা জরুরি হয়ে পড়েছিল। তখন তো অনেক অফিসাররা ছিল, আরো অনেক নেতা ছিল, মিলিটারি ঘোষণা ছাড়া কনভেনশনাল তখন দেখেন তিনি চিটাগাং থেকে বললেন যে আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যাজ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বোঝেন এটা, অ্যাজ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা বোঝেন তিনি বলছে, প্রয়োজন ছিল তাই বলছে। এবং যুদ্ধ চারিদিকে ছড়িয়ে পড়লো। বিভিন্ন সাহিত্যিক, বিশেষ করে হুমায়ুন আহমেদের মতো সাহিত্যিক লিখেছেন যে জিয়াউর রহমানের এই ঘোষণায় ভেঙে পড়া জাতির মেরুদণ্ডের মধ্যে যেন একটা বিদ্যুৎ স্ফুলনকে শক লেগে গেল, পুরো জাতিটা দাঁড়িয়ে গেল। এবং এরকম অনেক লেখক, ঐতিহাসিক, কবি, সাহিত্যিকরা অনেক কথা বলেছে তার এই ঘোষণাকে। আবার দেখবেন যে 75 সালের নভেম্বর মাসে যে বিপ্লবটা হলো, পৃথিবীর ইতিহাসে সংক্ষিপ্ততম বিপ্লব, স্বল্প দৈর্ঘ্যের বিপ্লব। বিপ্লবের ইতিহাস রচনা হয় বছরকে বছর, যুগের পর যুগ, তারপরে একটা বিপ্লব, ফ্রেঞ্চ বিপ্লব, রাশিয়ান বিপ্লব, মিশর বিপ্লব, কতদিন ধরে হয়েছে। কিন্তু দেখেন যে 7ই নভেম্বর যে ঐতিহাসিক বিপ্লব, সেটা মাত্র 4 দিনের, 3 আগস্ট থেকে 7ই আগস্ট। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল এই 4 দিনে যে বাংলাদেশে একটা কে ক্ষমতায় আছে জানে না, ক্ষমতার শূন্যতা। বঙ্গভবন ভার্সেস ক্যান্টনমেন্ট কনফ্লিক্ট। আর্মি প্রধান জিয়াউর রহমান ইজ ক্যাপটিভ, অর্থাৎ বন্দী। বঙ্গভবনে একদল জেনারেল আর আপনার ক্যান্টনমেন্টে একদল জেনারেল
বঙ্গভবনের ওসমানীর নেতৃত্বে একদল আর এপাশে খালেদ মোশাররফ, দুই জনের গন্ডগোল, কে বাংলাদেশ চাচ্ছে, জেল কিলিং হয়ে গেল, একদম শূন্যতা সব দিকে। তখন সেই সিপাহী এবং জনতা তাদের যে ঐতিহাসিক বিপ্লব মানে জাগরণ, এবং একটা সেই জাগরণ এখানে বলতে গেলে একাডেমিক বক্তব্য তো অনেক বড়, আমি সংক্ষিপ্ত করে বলছি। তারা তখন জিয়াউর রহমান তাদের সামনে, তারাই জিয়াউর রহমানকে সামনে আনলেন। তিনি তখন, তাকে বলা হয় যে বিপ্লবের সন্তান। আপনি ফ্রেঞ্চ বিপ্লব দেখবেন যে নেপোলিয়ান বোনাপার্টকে বলা হয় বিপ্লবের সন্তান। আমি যেমন বলি যে এই আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সন্তান হলো আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এদের আমি বলি 24-এর গণ অভ্যুত্থানের সন্তান। এরকম 7ই নভেম্বরের সন্তান হলো তারেক রহমান, জিয়াউর রহমান। তিনি সেই ক্ষমতার শূন্যতা পূরণ করে বাংলাদেশকে যে সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল, ইভেন স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল 7ই নভেম্বর, তিনি তখন সামনে এসে দাঁড়ালেন। আবার দেখেন এই বাংলাদেশ যখন এরশাদের লৌহ কঠিন স্বৈরাচারের জাতাকলে নিষ্পেষিত হলো, তখন জিয়া পরিবার থেকেই এগিয়ে আসলেন বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন। তিনি এগিয়ে এসে রাজপথে এমন নেতৃত্ব দিলেন যে আপসীন ভূমিকা দিলেন, এবং আপসীন নেত্রী হিসেবে তিনি উপাধিও পেলেন, সর্বশ্রেষ্ঠ দেশ নেত্রী উপাধি পেলেন। এবং এরশাদকে 9 বছর দেশ শাসন করতে, 9 বছরের শাসন থেকে, এবং এই 9 বছর দুঃশাসনে দেখেন কারা কারা তাকে হেল্প করেছে। এই দেখেন জামাত এবং আওয়ামী লীগ। আমি যদি বলেন ভাই জামাত কিভাবে করলো, 86 নির্বাচনের কথা মনে আছেন, সম্রাট 3 জোটের সবাই মিলে বললাম যে এরশাদের অধীনে কোনো নির্বাচন হবে না, হাসিনা তো বেইমানি করে চলে গেল, হাসিনার সাথে জামাতও চলে গেল। অর্থাৎ বেগম খালেদা জিয়ার আপসীন ভূমিকার ফলে এরশাদের পতন হয়েছিল, জিয়া পরিবার থেকে এগিয়ে আসলো। আবার দেখেন 24-এর গণ অভ্যুত্থানে আমরা রক্ত দিলাম, সংগ্রাম দিলাম, আন্দোলন করলাম, সেই তারেক রহমানের 3 আগস্ট যখন এটি তারেক রহমানের একটা নিয়ামক ভূমিকা, একটা গুরুত্বপূর্ণ ভূমিকায়, এবং এই তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু এই হাসিনাকে ক্রমান্বয়ে স্বৈরাচার, ফ্যাসিবাদ, মাফিয়ায় আমরা আখ্যায়িত করেছি, মানে পটভূমিটা তৈরি করেছে। এবং শেষ লড়াইটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের যখনই কোনো বিপদ, বাংলাদেশের যখনই কোনো আপনার আশঙ্কায় পড়েছে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, তখন জিয়া পরিবার থেকে কেউ না কেউ এগিয়ে এসেছে। সর্বশেষ এবার ডক্টর ইউনূসের যে বৈঠক, ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে বৈঠক, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি কেমন একটা গ্লুমি পরিবেশ দিয়েছে। আসলে কি নির্বাচন হবে? নির্বাচন না হলে কি হবে? সরকার তো ডেটই ঘোষণা করছে না। এপাশে পলিটিক্যাল পার্টিস গুলো সরকারের বিরুদ্ধে কথা, যেই সরকারকে পলিটিক্যাল পার্টিস গুলো বানিয়েছে, যেই সরকারকে পলিটিক্যাল পার্টিস গুলো সমর্থন দিচ্ছে, এই সরকারের সাথে পলিটিক্যাল পার্টিস গুলো টান পড়ানো শুরু হয়েছে। ইভেন সরকারের সাথে ক্যান্টনমেন্টের টান পড়ানো শুরু হয়েছে। এর মধ্যে কে কাকে কোন আখ্যায়িত ট্যাগিং করছে, এরকম একটা বিশৃঙ্খলা পরিবেশে আপনার ফ্যাসিবাদের কিন্তু আরাম লাগছিল। সে কিন্তু বিভিন্ন রকমের এখন সর্বশেষ তারেক রহমান ডক্টর ইউনূসের ডাকে সাড়া দিলেন, দিয়ে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করেন। এই জন্য আমি বলছি যে বাংলাদেশ যখনই কোনো বিপদ আশঙ্কায় পড়েছে, তখন জিয়া পরিবার থেকে কেউ না কেউ এগিয়েছে, সর্বশেষ তারেক রহমান এগিয়ে আসলেন। নিশ্চয়ই এই পথ ধরেই আমরা বাংলাদেশ গণতন্ত্রের পথেও আরো এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখি। 1 মিনিট আসলে সর্বশেষ শেষ করতে চাচ্ছি। এই মুহূর্তে যে এই অবস্থায় জামাত ইসলামী আজকে বৈঠকে গেল না, অপরাপর সকল রাজনৈতিক দল প্রায় নির্বাচনে ঐক্যমতে চলে এসছে, এনসিপির কিছু দাবি দেওয়া আছে। এই পরিস্থিতিতে আসলে সমাধানটা কি খুব দ্রুত দেখছেন কিনা? এইটা 1 মিনিটে বক্তব্য হলো, দেখেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মতো একটা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি যারা 4 বার দেশ শাসন করেছে, এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিএনপির তারেক রহমান বৈঠকটি করেছেন। অতএব এই মুহূর্তে আমি মনে করি অন্য রাজনৈতিক দলকে আস্থায় নেওয়া, এটা প্রধান কর্তব্য হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির। এই দুটো অংশই যারা যারা বিক্ষুব্ধ আছে বা বিক্ষুব্ধ না, যারা জিনিসটা আজকে মনে করেন যে যাদেরকে আস্থায় আনা দরকার, টু মেক এ ইউনিটি, টু মেক এ গ্রেট ইউনিটি ফর আওয়ার সভরেনিটি, ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এই ইউনিটির জন্য আমি মনে করি ডক্টর ইউনূস সরকার এবং বিএনপির নেতৃত্ব তারেক রহমান
আমাদের দুজনেরই উচিত হবে সমস্ত অংশকে অ্যাবজর্ব করার। কারণ বিএনপির পলিটিক্সটা কিন্তু আপনার জাতীয়তাবাদ মানে অ্যাবজর্বিং এভরিথিং উইদিন দ্য কান্ট্রিজ। আপনার আমাদের 56 বর্গ মাইলে যা কিছু আছে সবকিছুকে অ্যাবজর্ব করার, এইটাই আমাদের রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদ যেটা বলে। আপনি যদি ইনক্লুসিভ বারবার বলেন তাহলে কিন্তু অন্য প্রশ্নে এসে যায়। যে ইনক্লুসিভ বলতে আমরা দুটো সংজ্ঞা মানি, যে পলিটিক্যাল পার্টিসগুলোর অংশগ্রহণের নির্বাচন, নাকি যে নির্বাচনে সমস্ত জনগণ উৎসবমুখর। ইনক্লুসিভনেস বলতে তো জনগণকেই বোঝায় ডেমোক্রেসি। এখন আপনি বলবেন ইনক্লুসিভ বলতে যদি আওয়ামী লীগ এখন না করে, মানে মনে করেনি, তো সেটা কি ইনক্লুসিভটা? এটা দুটো ব্যাখ্যা আছে। একটা স্কুল অফ থট, তারা মনে করে যে ইনক্লুসিভ মানে পার্টিসিপেট অল দ্য পলিটিক্যাল পার্টিস। আর একটা স্কুল অফ থট আছে যে পিপলস ইনথিউজিয়াস্টিকলি, তারা যদি উৎসবমুখর পরিবেশে আশা নিয়ে সবাই অংশগ্রহণ, সেইটা হলো আপনার যদি সেখানে ইনথিউজিয়াজম থাকে, সেইটা হলো আপনার ইনক্লুসিভ। এখন কোন ইনক্লুসিভ বলছেন এটা ব্যাখ্যা করার জন্য একটা টকশোর প্রয়োজন হবে। না, ধন্যবাদ হেলাল ভাই আপনাকে। প্রিয় দর্শক, আসলে ইনক্লুসিভনেস বলতে যে যাই বুঝুক না কেন, আমরা মনে করি বাংলাদেশের এই 56,000 বর্গমাইলের সকল শ্রেণী পেশার মানুষ যাতে আগামী জাতীয় নির্বাচন যেটির জন্য মুখিয়ে আছে গোটা জাতি, রাজনৈতিক দলগুলো, সেই নির্বাচনে যাতে উৎসবমুখর পরিবেশে অংশ নিতে পারে এবং বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের যে সড়ক, সেই সড়কে উঠতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।